নমস্কার সকলকে, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা 2nd জানুয়ারি 2025 থেকে 7th জানুয়ারি 2025 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। প্রথমেই রয়েছে যেটা সেন্দুর্নি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা লোকেটেড কোন স্টেটে, এটা আমরা রিসেন্টলি নিউজে পেয়েছি। এই বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি 4 দিনের প্রাণিক জরিপ একটি জীববৈচিত্র্যের রেকর্ডকে সমৃদ্ধ করেছে, অর্থাৎ সেন্সাস হয়েছে। এবং এই অভয়ারণ্যে সেনডুর্নিতে দক্ষিণ পশ্চিম ঘাটের কেরলে কোল্লামে অবস্থিত। কোল্লাম একটা ডিস্ট্রিক্ট, সেখানে অবস্থিত। এবং এটি 172 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত। এটি আগস্থমালা বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। ভূখণ্ডটি বেশিরভাগ পাহাড়ি গিরিখাত সমৃদ্ধ জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যযুক্ত। অভয়ারণ্যের নদীগুলি সেনডর্নি, পাজুথরুথি এবং কুলাথুপুজা মিলিত হয়ে কাল্লাদা নদী তৈরি করেছে। পশ্চিম ঘাটের অন্যান্য উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে অভয়ারণ্যটি মুখ্য ভূমিকা পালন করেছে। তো এখান থেকে একটাই প্রশ্ন, সেন্দুর্নি এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। দ্বিতীয় হচ্ছে, কোন স্টেট হোস্ট করছে ন্যাশনাল সরস মেলা, SARAS সারস মেলা 2025? সেটা হচ্ছে কেরালা। জাতীয় সরস মেলা কেরলের চেঙ্গানুরে 20 থেকে 31 জানুয়ারি চেঙ্গানুর পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কুদুম্বশ্রী মিশন দ্বারা সংগঠিত এটি একীভূত প্ল্যাটফর্মে গ্রামীণ পণ্যের প্রচার করবে। মেলায় 28টি রাজ্যের 300টি স্টল রয়েছে, যার মধ্যে 200টি কেরালার স্টল, এবং যেখানে হস্তশিল্পের সামগ্রী, গহনা, টেক্সটাইল এবং বাড়ির সাজসজ্জা প্রদর্শন করা হয়েছে। এটি স্বনির্ভর গোষ্ঠী, আশেপাশে গোষ্ঠী এবং কারিগরদের শহরে বাজারে পৌঁছানোর একটি প্ল্যাটফর্ম সরবরাহ করা হয়েছে। আচ্ছা, হুইচ স্টেট ওন দ্য সন্তোষ ট্রফি ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেল রিসেন্টলি? রিসেন্ট সন্তোষ ট্রফি জিতলো কোন রাজ্য? সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গ এবার যেটা ৭৮তম সংস্করণ ছিল সন্তোষ ট্রফির, সেখানে কেরালাকে হারিয়ে সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে। আহ, আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি। এইবার পশ্চিমবঙ্গ এই নিয়ে কতবার সন্তোষ ট্রফি জিতলো? এটা কমেন্ট বক্সে জানাবে। এটা একবার গুগল করবে তোমরা সবাই, কমেন্ট বক্সে তারপর জানাবে। আচ্ছা, কে এস মানিলাল হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? আমরা জানি কোনো বিখ্যাত যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছে, তারা মারা গেলে সেটা নিউজে আসে এবং তারা কোন ফিল্ডের সঙ্গে জড়িত সেই নিয়ে প্রশ্ন আসে। এই কে.এস. মণিলাল যিনি মারা গেছেন, তিনি ছিলেন প্রখ্যাত ট্যাক্সোনমিস্ট এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত। তিনি 1লা জানুয়ারিতে কেরালার ত্রিশূরে মারা যান এবং তিনি কেরালা, কর্ণাটক এবং গোয়ার উদ্ভিদের ওপর 17 শতকের ল্যাটিন বোটানিক্যাল গ্রন্থ হর্টাস ম্যালাবারিকাস অনুবাদ এবং টিকা করার জন্য পালিত হন। মণিলাল কালিকট বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক হিসেবে সময়কালে 12টি খণ্ডের কাজকে শিক্ষাবিদদের কাছে অ্যাক্সেসযোগ্য করতে 35 বছর অতিবাহিত করেছিলেন। তিনি একজন বেসিক্যালি বোটানিস্ট ছিলেন। 1980-র দশকে কেরালার সাইলেন্ট ভ্যালি রেইন ফরেস্ট সংরক্ষণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী হচ্ছে, যেটা আমরা নিউজে পেয়েছিলাম, India's first coastline waders bird census has conducted at which place? গুজরাট সরকার এটা মেইনলি করছে। এটা হচ্ছে মারিন ন্যাশনাল পার্ক, যেটা জামনগরে আছে। গুজরাট সরকার এবং বার্ড কনজারভেশন সোসাইটি অফ গুজরাট জামনগরে মেরিন ন্যাশনাল পার্কে সামুদ্রিক অভয়ারণ্যে 3 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত ভারতের প্রথম উপকূলীয় ওয়েডার পাখি শুমারি অর্থাৎ সেন্সাস পরিচালনা করছে। এবং গুজরাটের জামনগর জেলায় 50টির বেশি ওয়েডার পাখির প্রজাতি সহ 300টিরও বেশি প্রজাতি রয়েছে। এবং 3 দিনের এই ইভেন্টের মধ্যে একদিনে বিশেষজ্ঞদের আলোচনা, দ্বিতীয় দিনে পাখি গণনা, তৃতীয় দিনে জ্ঞান ভাগ করে একটি সমাপনী অনুষ্ঠান হবে।
আদমশুমারিটি মেরিন ন্যাশনাল পার্ক এবং সামুদ্রিক অভয়ারণ্যে ওয়েডার এবং উপকূলীয় পাখির প্রজাতির ওপর ফোকাস করবে। এখান থেকে দুটো প্রশ্ন আসছে। এক হচ্ছে ওয়েডার পাখির সম্বন্ধে, যেটা রিসেন্টলি নিউজে দেখতে পাওয়া গেছে, এটা কোন ন্যাশনাল পার্ক এবং সেটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটের জামনগরে মেরিন ন্যাশনাল পার্ক। হুইচ সিটি ইজ দ্য ভেন্যু অফ 31st ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস? এটা হচ্ছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশের ভোপালে। আমরা জানি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব ভোপালে 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেছেন, যা 3 থেকে 6 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ভারত এবং বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান এর মতো উপসাগরীয় দেশগুলি থেকে 700টিরও বেশি শিশু বিজ্ঞানী, শিক্ষক এবং পরামর্শদাতা এখানে এসেছিলেন, এবং সৌদি আরব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতার জন্য বাস্তুতন্ত্রের বোঝা। ইভেন্টের লক্ষ্য শিশুদের বৈজ্ঞানিক মেজাজ বিকাশ এবং উদ্ভাবনের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা। আচ্ছা, which institute has recently developed bacteria to combat soil pollution and boost agriculture? That is আইআইটি বোম্বে। আমরা আগের দিনও দেখলাম আইআইটি বোম্বে এক নিডল ফ্রি, ইনজেকশন ফ্রি শক ওয়েভের মাধ্যমে সেই ওষুধ যাতে মানুষের মধ্যে ইনজেক্ট করা যায় তার একটা ব্যবস্থা করেছে। এটা আইআইটি বোম্বেই করেছিল। আবারও একটা নিউজ পেলাম, আইআইটি বোম্বের গবেষকরা বিষাক্ত দূষণকারী এবং প্রয়োজনীয় পুষ্টি উৎপাদনকারী ব্যাকটেরিয়া ব্যবহার করে মাটির দূষণ মোকাবিলার জন্য একটি সমাধান তৈরি করেছেন। এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক পদার্থের অবনতি করে, উদ্ভিদের বৃদ্ধি হরমোন বাড়ায়, ক্ষতিকারক ছত্রাকে বাধা দেয় এবং উদ্ভিদের জন্য পুষ্টির প্রাপ্যতা উন্নত করে। নেক্সট হচ্ছে, কোন রাজ্য, হুইচ স্টেট লঞ্চড দ্য লড়কি বহিন স্কিম? লড়কি বহিন স্কিম এটা মহারাষ্ট্রে হচ্ছে। মহারাষ্ট্র সরকার 2024 সালের জুনে চালু হওয়া লড়কি বহিন স্কিমের সুবিধাভোগীদের পর্যালোচনা করেছেন, এবং এই স্কিমটি প্রতি মাসে 1500 টাকা দিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মহিলাদের সহায়তা করেছে। শুধুমাত্র 2.5 লক্ষের নিচে বার্ষিক যে পারিবারিক আয় রয়েছে সেই সমস্ত মহিলারাই এই স্কিমের অন্তর্ভুক্ত হচ্ছে। তো এখান থেকে যেটা মনে রাখার, লাড়কি বাহিনী স্কিম এটা 2024-এর জুন মাসে চালু হয়েছিল। এটা কোথায় হচ্ছে? মহারাষ্ট্রে। আর তাদেরকে 1500 টাকা করে দেওয়া হচ্ছে মান্থলি। হুইচ সিটি ইজ হোস্ট দ্য প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025? আমরা জানি 9 জানুয়ারি আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি, এবং এই বছর প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন যেটা হচ্ছে 8ই থেকে 10ই জানুয়ারি, সেটা হবে উড়িষ্যার ভুবনেশ্বরে। এবং এবছরের থিম হচ্ছে একটি বিকশিত ভারতে প্রবাসীদের অবদান। ভারতের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা উদযাপন করা, এটাও এর একটা টার্গেট রয়েছে। প্রধানমন্ত্রী মোদী 9 জানুয়ারি অনুষ্ঠানে উদ্বোধন করবেন, এবং ত্রিনিদাদ এবং তোবাগোর প্রেসিডেন্ট ক্রিস্টিন কালাকাঙ্গালু কার্যত এখানে ভাষণ দেবেন ভার্চুয়ালি। তো এখান থেকে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট। এক হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন কোথায় হচ্ছে 2025 সালে? ভুবনেশ্বরে হচ্ছে। সেকেন্ড, প্রবাসী ভারতীয় দিবস কবে? সেটা হচ্ছে 9th of January। থার্ড, কোন দেশের প্রেসিডেন্ট এখানে ভাষণ দিচ্ছেন? সেটা হচ্ছে ত্রিনিদাদ এবং তোবাগোর প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে ক্রিস্টিন কালাকাঙ্গালু। এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, যেমন রিসেন্টলি ইউপির চিফ মিনিস্টার ইনগ্রেট ওয়াটার পিউরিফিকেশন প্রজেক্ট ফোকাসড অন দ্য ক্লিনিং হুইচ রিভার? সেটা হচ্ছে রাপ্তি রিভার। আমরা গতকালকে দেখলাম যে ভেম্বানাদ ভেম্বানাদ যে লেক তার সেখানেও ক্লিন ওয়াটার প্রজেক্ট আরম্ভ হয়েছে কেরালার। আর এখানেও ইউপিতেও দেখছি ক্লিনিং রিভার বা ক্লিনিং ওয়াটার পিউরিফিকেশন একটা প্রজেক্ট চলছে। এটা হচ্ছে রাপ্তি নদীর উপরে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাপ্তি নদীতে প্রবাহিত ড্রেনগুলি পরিষ্কার করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে বেশ কয়েকটি জল পরিশোধন প্রকল্পের উদ্বোধন করেছেন। 3রা জানুয়ারি এটা চালু করা হচ্ছিল।
এবং পরের প্রশ্ন হচ্ছে, হুইচ স্টেট হ্যাজ স্টাবলিশড মহাভারতা বাটিকা ফর ফরেস্ট কনজারভেশন? ফরেস্ট কনজারভেশনের দিক থেকে মহাভারতের যে বাটিকা বা বন বা গার্ডেনের কথা আমরা পাই, বাগান, সেটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের হলদিবাড়িতে। হলদিবাড়িতে হচ্ছে। এর আগেও এখানে রামায়ণ বাটিকাও হয়েছিল। এবার সেকেন্ড টাইম এটা মহাভারত বাটিকা এখানে হচ্ছে। মহাভারত বাটিকা এখানে প্রতিষ্ঠা করেছে, যার লক্ষ্য প্রাচীন ভারতীয় গ্রন্থের মাধ্যমে বন সংরক্ষণ, পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা। এবং এখানে মহাভারতে উল্লেখ্য কিছু গাছ বা যে সমস্ত গাছের কথা মহাভারতে উল্লেখ রয়েছে, সেগুলো এই বনে, এই বাটিকাতে বা এই বাগানে আমরা দেখতে পাবো। সেগুলো এখানে রোপণ করা হয়েছে। Recently, Arif Muhammad Khan has been shown in as the governor of which state? আরিফ মোহাম্মদ খান আনুষ্ঠানিকভাবে বিহারের 42তম রাজ্যপাল হিসেবে 2রা জানুয়ারি 2025 তারিখে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে পাটনার রাজভবনে। পাটনার হাইকোর্টের প্রধান বিচারপতি কে বিনোদ চন্দন তাকে পরিচালনা করেছিলেন। তো আমরা জানি গভর্নর যখন শপথ বাক্য পাঠ করেন, তাকে কে শপথ বাক্য পাঠ করান? সেই রাজ্যের যে হাইকোর্টের চিফ জাস্টিস রয়েছেন। তো এই দিক থেকে দুটো ইম্পর্টেন্ট পোস্ট আমরা পাচ্ছি। আর না, তিনটে পাচ্ছি। এক হচ্ছে আরিফ মোহাম্মদ খান, গভর্নর অফ বিহার। সেকেন্ড, তিনি 42তম রাজ্যপাল। থার্ড, বিহার হাইকোর্টের বা পাটনা হাইকোর্টের চিফ জাস্টিসকে, তিনি হচ্ছেন বিনোদ চন্দন, কে বিনোদ চন্দন। আচ্ছা, which city did PM Modi recently lay the foundation stone of Central Ayurveda Research Institute CARI? সেটা হচ্ছে নিউ দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5ই জানুয়ারি 2025-এ নয়াদিল্লির রোহিণীতে কেন্দ্রীয় আয়ুর্বেদিক গবেষণা ইনস্টিটিউট CARI এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই নতুন সুবিধাটি, যা 2.92 একর এলাকা জুড়ে থাকবে এবং প্রায় এক 187 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে। এটা কোটি হবে, এখানে রুপিস 187 হয়েছে, কোটিটা পরে এসে গেছে। যাই হোক, এটা স্বাস্থ্যসেবার দিকে লক্ষ্য মানে ভেবে এই আয়ুর্বেদ যে গবেষণা, তাকে প্রচার করা হচ্ছে এর মাধ্যমে। হু ইনগ্রেট দ্য পঞ্চায়েত টু পার্লামেন্ট 2.0 ইনিশিয়েটিভ? সেটা হচ্ছে ওম বিড়লা। পঞ্চায়েত টু পার্লামেন্ট 2.0 উদ্যোগটি 6ই জানুয়ারি 2025 সালে লোকসভার স্পিকার ওম বিড়লা দ্বারা উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে ভারতের 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তপশিলি উপজাতি 502 জন নির্বাচিত মহিলা প্রতিনিধিকে ক্ষমতায়ন করা। আর এইটা, যদি আমি ভুল না হই, তাহলে 115 বা 150, ঠিক এক্স্যাক্টলি ইয়ারটা মনে করতে পারছি না। বিরসা মুন্ডা জন্মবার্ষিকীতে এটা উদ্বোধন করা হয়েছে, মানে এইটা পঞ্চায়েত টু পার্লামেন্ট, মানে আদিবাসীদের উপর ফোকাস করে এই কাজটা করা হয়েছে। হুইচ সিটি হ্যাজ রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটি? পৃথিবীর সব থেকে দূষিত শহর কোনটা? সেটা হচ্ছে হ্যানয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয় সম্প্রতি বিশ্বের সব থেকে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বিপজ্জনক পরিস্থিতি এয়ার ভিজুয়াল এবং আইকিউ এয়ার এ তথ্য দ্বারা নিশ্চিত করা হয়েছে, যা দেখিয়েছে বাতাসে PM2.5 কণার ঘনত্ব নিরাপদ সীমার উপরে পৌঁছেছে। নেক্সট, how many people were recently honored with the highest civilian award by US President Joe Biden? রাষ্ট্রপতি জো বাইডেন সম্প্রতি 4 জানুয়ারি 2025 হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে 19 বিশিষ্ট ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেছেন। এখানে কিছু আসি ওয়ান লাইনারে, যেমন ক্রীড়াবিদ খেলরত্ন পুরস্কার 2025-এ 4 জনের নাম ঘোষণা করা হয়েছে। তারা 17 জানুয়ারি এই সম্মানটা পেতে চলেছে। এই সম্মানের আরেক নাম আছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এটা 2000, এটা 1991-92 থেকে এই অ্যাওয়ার্ডটা মেনলি দেওয়া হয়ে থাকে। সেই সময় এর নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এটা 2021 সালে ধ্যানচাঁদের নাম অনুযায়ী এটা নাম চেঞ্জ হয়ে যায়। এবং এই বছর 4 জন পাচ্ছে, সেটা হচ্ছে ডি গুকেশ,
যে একজন দাবাবিদ, হারমনপ্রীত, যে ভারতের হকি টিমের ক্যাপ্টেন এবং যিনি অলিম্পিকে এবার ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছেন। প্রবীণ কুমার, ইনি একজন প্যারা অ্যাথলেটিক্স। আর মানু ভাকের আমরা সবাই জানি তার নিউজ অলিম্পিকে মানে প্রথম দিনই প্রায় এসে গেছিল, প্রথম ইন্ডিয়ান নিউজ, যে মানু ভাকের যে এবার অলিম্পিকে দুটো মেডেল পেয়েছে, দুটো ব্রোঞ্জ মেডেল পেয়েছে, যিনি শুটিং এর সঙ্গে যুক্ত। ভারতের প্রথম কাচের সমুদ্র সেতু কোন রাজ্যে উন্মোচন করা হয়েছে? সেটা হচ্ছে তামিলনাড়ুতে, তামিলনাড়ু কন্যাকুমারীতে তিরুভাল্লুবুর অ্যান্ড বিবেকানন্দ রক মেমোরিয়ালকে যুক্ত করা হয়েছে ৭৭ মিটার লং একটা কাচের ব্রিজ। অর্জুন পুরস্কার ২০২৫ কতজন ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছে? ৩২ জন ক্রীড়াবিদের নাম এখানে এসেছে। Which union ministry released the book Jammu, Kashmir and Ladakh Through the Ages? অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই দুইজন আম, এই বইটা ইনগ্রেট করেছে বা লঞ্চ করেছে। সেটা হচ্ছে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস। কোন খেলোয়াড় ২০২৫ সালের প্রথম সেঞ্চুরি করেছেন? কুশল পেরেরা, ইনি শ্রীলঙ্কার একজন প্লেয়ার। ২০২৫ সালের প্রথম একজন ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি করলেন টি-20 গেমে মেবি করেছেন, কুশল পেরেরা, শ্রীলঙ্কার প্লেয়ার। যিনি যৌথভাবে বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি হচ্ছেন ম্যাগনাস কার্লসেন আর ইয়ান নেপোমনিয়াচি, আমি সরি এটা উচ্চারণ করতে পারছি না নামটা। আহ, এই দুজন ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মেল ক্যাটাগরিতে। কমেন্টে অ্যান্সার দাও, ফিমেল ক্যাটাগরিতে ওয়ার্ল্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? সম্প্রতি কে সিআরপিএফ এর মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন? তিনি হচ্ছেন ঋতুল কুমার। সন্তোষ ট্রফি ৭৮তম আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট বেঙ্গল। বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ, যেটা আমরা একটু আগে দেখলাম ম্যাগনাস কার্লসেন জিতেছেন, এটা হয়েছে কোথায়? নিউ ইয়র্কে হয়েছে। কোন দেশের সঙ্গে ভারতের এক সামরিক মহড়া চলছে যার নাম সূর্যকিরণ? সেটা হচ্ছে নেপাল। নেপালের সঙ্গে ভারতের এক সামরিক মহড়া যার নাম সূর্যকিরণ। ধন্যবাদ, আজকের মতো এইটুকুটাই। আমি চেষ্টা করছি নিউজগুলোকে একটা আম, কি বলবো, চ্যাপ্টার ওয়াইজ মানে ভেঙে দেওয়া, মানে সমস্ত অ্যাওয়ার্ড সেকশনগুলো একদিকে, স্পোর্টস রিলেটেড নিউজ একদিকে, দেন যে সমস্ত যারা মারা গেছেন তাদের নিউজগুলো একদিকে, সমস্ত সামিট বা কোনো রকম অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে বা কিছু সেগুলো একদিকে, এইভাবে সমস্ত নিউজগুলোকে আমি একটা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেবো, দিয়ে তার একটা ভিডিও করব মাসের শেষে। আর তোমরা চাইলে পিডিএফটাও সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই। অ্যান্ড ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো যে সমস্ত প্রশ্নগুলো আমি করলাম, এবং সাবস্ক্রাইব প্লিজ করে দিও।